হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা মিউচুয়াল ফান্ডকে নিয়ে কথা বলতে চলেছি। আসলে মিউচুয়াল ফান্ড কি এবং কিভাবে আপনারা মিউচুয়াল ফান্ডের মধ্যে টাকাকে বিনিয়োগ করতে পারবেন এবং মিউচুয়াল ফান্ডের আসলে সুবিধা এবং অসুবিধা কি সেটিকেও জানবো আজকের এই ভিডিওতে। বন্ধুরা, প্রতি মাসে যখন আমাদের কাছে স্যালারি আসে তখন দরকারি জিনিসের জন্য টাকাকে খরচ করে আমাদের কাছে কিছু টাকা বেঁচে রয়ে যায়। তখন আমরা ওই টাকাকে সেভিং করে থাকি এমার্জেন্সির জন্য, নতুন গাড়ি কেনার জন্য এবং নিজের সুন্দর বাড়ি বানানোর জন্য। এবার জেনে নেওয়া যাক সেভিং করার পদ্ধতির সম্বন্ধে। আসলে প্রতি বছরই আমাদের টাকা নিজের ভ্যালুকে ডিক্রিজ করে থাকে। অর্থাৎ আজকের সময়ে আমরা 1000 টাকায় যত কেজি চালকে কিনতে পারি, 10 বছর পর আমরা ওই 1000 টাকায় সেম অত কেজি চালকে কিনতে পারবো না, বরং আজকের থেকে আমরা অনেকটাই কম কেজি চালকেই কিনতে পারবো। কিন্তু আজ থেকে 10 বছর আগে আমরা ওই 1000 টাকায় আজকের থেকে অনেক বেশি কেজি চালকে কিনতে পারতাম। এই প্রক্রিয়াকে বলা হয় ইনফ্লেশন এবং এই ইনফ্লেশন প্রতি বছর আমাদের দেশে বাড়তে থাকে। আমাদের দেশের প্রতি বছর ইনফ্লেশন রেট 4 থেকে 5% হয়ে থাকে এবং এই ইনফ্লেশনকে বিট করার জন্য ইনভেস্টমেন্ট করতে হয় ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে। আমাদের দেশের মধ্যে সাধারণত মানুষেরা 4টি পদ্ধতিতে ইনভেস্টমেন্ট করে থাকে। নাম্বার 1 সেভিং অ্যাকাউন্ট, নাম্বার 2 ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি, নাম্বার 3 গোল্ড, যেখানে মানুষ নিজের টাকার সাহায্যে গোল্ডকে কিনে নেয়, নাম্বার 4 রিয়েল এস্টেট, যেখানে মানুষ টাকার সাহায্যে জমি এবং জায়গাকে কিনে। কিন্তু কোনো মানুষ কিছুটা পরিমাণে রিস্ক নিয়ে শেয়ার বাজারের মধ্যে টাকাকে বিনিয়োগ করে থাকে। বন্ধুরা, প্রত্যেকটি ইনভেস্টমেন্টের মধ্যেই 3টি ফ্যাক্টর থাকে। নাম্বার 1 রিটার্ন, নাম্বার 2 রিস্ক, নাম্বার 3 টাইম। রিটার্নের অর্থ আপনার টাকা আসলে কতটা পার্সেন্টেজ গ্রো হয়েছে। এই রিটার্নের মধ্যে আমাদেরকে ইনফ্লেশনের পার্সেন্টেজকে বিট করতে হয়, কিন্তু এই ইনফ্লেশনকে বিট করতে না পারলে ইনভেস্ট করার কোনো রকম মানেই হয় না। রিস্ক অর্থাৎ ওই ইনভেস্টমেন্টটি আসলে কতটা রিস্কি। সব সময় কম রিস্ক নিয়ে বেশি রিটার্নকে খোঁজা উচিত। টাইম অর্থাৎ আপনারা কত সময়ের জন্য নিজের টাকাকে ইনভেস্টমেন্ট করতে চান। বেশি সময়ের জন্য আপনারা যদি বেশি রিটার্ন আনতে পারেন তাহলে আপনাদের প্রফিট অনেক বেশি হবে, টাকার অ্যামাউন্টটাও অনেকটা বাড়বে। সেভিং অ্যাকাউন্ট আসলে লো রিস্কি ইনভেস্টমেন্ট এবং এখানে আপনারা নিজেদের ইচ্ছে মতো নিজেদের টাকাকেও তুলে নিতে পারেন, কিন্তু এখানে সব থেকে কম 2 থেকে 4% রিটার্ন হয়ে থাকে। এই জন্যই সেভিং অ্যাকাউন্ট ইনফ্লেশনকে বিট করতে পারে না। অন্যদিকে ফিক্সড ডিপোজিটের মধ্যেও লো রিস্ক রয়েছে, কিন্তু এই ইনভেস্টমেন্টের মধ্যে সময়ের সীমাবদ্ধতা থাকে, অর্থাৎ আপনি নিজের ইচ্ছেতে টাকাকে উইথড্র করতে পারবেন না। এই জন্য ফিক্সড ডিপোজিটের রিটার্ন 7 থেকে 8% হয়ে থাকে। অন্যদিকে গোল্ড ইনভেস্টমেন্টের মধ্যে কিছুটা পরিমাণ রিস্ক রয়েছে, কারণ গোল্ডের প্রাইস উপর নিচে হয়ে থাকে, কিন্তু এখানে কোনো প্রকারের টাইম লিমিট নেই এবং লাস্ট 20 বছরের মধ্যে এভারেজ গোল্ড 9 থেকে 10% রিটার্ন দিয়েছে। অন্যদিকে রিয়েল এস্টেটের মধ্যেও লো মডারেট রিস্ক রয়েছে। লাস্ট 10 বছরের রিয়েল এস্টেটের এভারেজ রিটার্ন ছিল 10%, কিন্তু রিয়েল এস্টেটে ইনভেস্টমেন্ট করার সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ হলো এখানে ইনভেস্ট করতে আপনার লক্ষ থেকে কোটি টাকার দরকার হয়ে থাকে। অন্যদিকে আপনারা শেয়ার বাজার তো শুনেই থাকবেন, যেখানে অনেকটা বেশি রিটার্ন তো পাওয়া যায়, কিন্তু এটি খুবই রিস্কি একটি ইনভেস্টমেন্ট। এই জন্যই শেয়ার বাজারে ইনভেস্টমেন্ট করার জন্য শেয়ার বাজারের সম্বন্ধে অনেকটাই নলেজ থাকা দরকার। এই জন্যই শেয়ার বাজারের সম্বন্ধে না জানলে এটিতে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। এসব ছাড়াও আরো অনেকগুলো ইনভেস্টমেন্টের জায়গা রয়েছে, যেমন গভর্নমেন্ট বন্ড, ক্রিপ্টোকারেন্সি এবং কর্পোরেট বন্ড। এই সমস্ত ইনভেস্টিং এর জায়গার মধ্যে কখনোই একটি জায়গার মধ্যে ইনভেস্টমেন্ট করা উচিত নয়। আসলে আপনার টাকাকে ভিন্ন ভিন্ন জায়গার মধ্যে বিনিয়োগ করা উচিত। এই জন্যই কোনো ইনভেস্টমেন্ট যদি ক্র্যাশও হয়ে যায় তখন পুরো টাকা আপনার লস হবে না। খুব কম সিচুয়েশন এসে যায় যেখানে গোল্ড, রিয়েল এস্টেট এবং স্টক মার্কেট একসাথে পড়ে, এবং মিউচুয়াল ফান্ড হলো এমন এক ইনভেস্টমেন্ট যেখানে আপনারা এই সমস্ত ইনভেস্টমেন্ট অর্থাৎ গোল্ড, রিয়েল এস্টেট, স্টক মার্কেট এবং গভর্নমেন্ট বন্ডের মধ্যে একসাথে ইনভেস্টমেন্ট করতে পারবেন। অর্থাৎ মিউচুয়াল ফান্ডে আপনি ইনভেস্ট করে নিজের ইনভেস্টমেন্টকে ডাইভার্সিফাই করতে পারবেন। আসলে প্রত্যেকটি ইনভেস্টমেন্টের মধ্যেই রিস্ক হয়েই থাকে। পৃথিবীর মধ্যে কোনো ইনভেস্টমেন্ট নেই যেটি আসলে রিস্ক ফ্রি হয়ে থাকে না। এমনকি সেভিং অ্যাকাউন্টের মধ্যেও টাকা রাখা এক প্রকারের রিস্ক হয়ে থাকে, কারণ অতীতের মধ্যে অনেক ব্যাংকই ব্যাংকরাপ্ট হয়েছিল। আসলে মিউচুয়াল ফান্ডের মধ্যে সমস্ত ছোট ছোট ইনভেস্টার যাদের কাছে কম টাকা রয়েছে তাদের টাকাকে এক জায়গার মধ্যে জড়ো করা হয় এবং ওই সমস্ত ছোট ছোট ইনভেস্টারদের জন্য একটি এক্সপার্টকেও
হায়ার করা হয় এবং ওই এক্সপার্টই ডিসাইড করে কোথায় টাকা লাগাতে হবে। এর ফলে এক্সপার্টের ফিসও অনেকটাই কম লাগে, কারণ ওই টাকাটি সবার মধ্যেই ভাগ হয়ে যায় এবং এর ফলে ওই কম টাকায় ডাইভার্সিফাই ইনভেস্টমেন্ট করা যায়। আসলে এই আইডিয়াটি অনেকটাই অসাধারণ, কিন্তু এর জন্য অনেক মানুষের ফান্ডের দরকার হয়। এর থেকেও বড় এখানে আপনারা বিশ্বাস কাকে করবেন, কারণ কোনো এক্সপার্টকে যদি এতটা টাকা দেওয়া হয় সে পালিয়েও যেতে পারে। এটিকে সাপোর্ট করার জন্য গভর্নমেন্ট একটি অ্যাক্ট বানায়, যেটিকে গভর্নমেন্ট এটিকে ঠিকভাবে চালাতে থাকে এবং ইউটিআই সব থেকে প্রথম সাল 1963 সালে ভারতের মধ্যে মিউচুয়াল ফান্ড চালু করে। এর পেছনে সবচেয়ে বড় কৃতিত্ব ছিল শ্রী টিটি কৃষ্ণমাচারীর, যে তখনকার সময়ের ফাইন্যান্স মিনিস্টার ছিল। ভারতের সব থেকে প্রথম মিউচুয়াল ফান্ডের নাম ছিল US-64 এবং এই মিউচুয়াল ফান্ডকে সেবি অনেকটাই বেশি পরিমাণে রেস্ট্রিকশনের মধ্যে রাখে। আজকের সময়ের মধ্যে মিউচুয়াল ফান্ডকে সেবি পুরোপুরিভাবে ম্যানেজ করে থাকে। এবার জানা যাক মিউচুয়াল ফান্ডকে চালু করার জন্য সেবির কোন কোন রুলসকে আপনাকে ফলো করতে হবে। আসলে মিউচুয়াল ফান্ডকে চালু করার জন্য 5টি জিনিসের দরকার হয়ে থাকে। নাম্বার 1 ট্রাস্ট, নাম্বার 2 স্পন্সর, নাম্বার 3 ফান্ড ম্যানেজার, নাম্বার 4 অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি যাকে এএমসি বলা হয়, নাম্বার 5 কাস্টেডিয়ান। কিন্তু বন্ধুরা, মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও 1 থেকে 2% হয়ে থাকে, যেটিকে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়ে থাকে। ফান্ড ম্যানেজার এবং তার পুরো টিমের সবকিছু রিসার্চের জন্য ফিস হিসাবে। প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও ভিন্ন ভিন্ন হয়ে থাকে এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটকে আপনারা নিজের ইচ্ছা অনুসারে কিনতে এবং বিক্রি করতেও পারেন। মিউচুয়াল ফান্ড ভিন্ন ভিন্ন হওয়ার কারণে কোনো কোনো মিউচুয়াল ফান্ড বেশি রিস্কি হয়ে থাকে, আবার অনেক মিউচুয়াল ফান্ড কম রিস্কি হয়ে থাকে। কোনো মিউচুয়াল ফান্ডকে শেয়ারের মধ্যে ইনভেস্টমেন্ট করা হয়, আবার কোনো কোনো মিউচুয়াল ফান্ডকে ডেটের মধ্যে ইনভেস্টমেন্ট করা হয়। প্রত্যেকটি মিউচুয়াল ফান্ডই ক্লিয়ার থাকে তারা আসলে কোন সেক্টরের মধ্যে কতটা টাকা লাগাবে। আপনারা যদি আইটি সেক্টরের মিউচুয়াল ফান্ডকে কিনে থাকেন তাহলে সেটি শুধুমাত্র আইটি সেক্টরের মধ্যেই ইনভেস্টমেন্ট করবে, কোনোভাবে অন্য কোনো সেক্টরের মধ্যে ইনভেস্টমেন্ট করবে না। মিউচুয়াল ফান্ড আসলে আপনাকে অপশন দিয়ে থাকে ভিন্ন ভিন্ন ভাবে ইনভেস্টমেন্ট করার জন্য। এখানে আপনারা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান এবং লামসাম পদ্ধতিতে ইনভেস্টমেন্ট করতে পারবেন। এবার আসা যাক মিউচুয়াল ফান্ডের ডিসঅ্যাডভান্টেজের কাছে। আপনারা সবাই মিলে ইনভেস্টমেন্ট করলেই মিউচুয়াল ফান্ডের টাকাকে ইনভেস্টমেন্ট করতে পারবে এবং আপনারা যদি নিজের মিউচুয়াল ফান্ডের ইউনিটকে বিক্রি করতে থাকেন ফান্ড ম্যানেজার টাকাকে আর ইনভেস্টমেন্ট করতে পারবে না। এই জন্যই শেয়ার বাজার যখন ডাউন হতে থাকে সবাই ভয় পেয়ে মিউচুয়াল ফান্ডের সমস্ত ধরনের ইউনিটকেই বিক্রি করতে থাকে। তখন এক্সপার্টের কাছেও মিউচুয়াল ফান্ড না থাকায় ইনভেস্টমেন্ট করতে পারে না। অন্যদিকে আপনারা শেয়ারকে যখনও কিনতে পারবেন এবং বিক্রিও করতে পারবেন। এমনকি অনেক সময় ফান্ড ম্যানেজাররা অনেকবার রিস্কই নেয় না, এই জন্যই তারা সবসময় সেফ ইনভেস্টমেন্ট করে, এই জন্যই তারা বেশি পরিমাণে রিটার্ন কেউ দিতে পারে না।